প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কিবরিয়া ভুঁইয়া, প্রভাষক ICT বিভাগ, মিয়ারপুর কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তারহীন ডাটা ট্রান্সমিশন মাধ্যম। তো বিগত ক্লাসে আমরা তারহীন ডাটা ট্রান্সমিশন মাধ্যমের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা সেখানে 3 প্রকার তারহীন ডাটা ট্রান্সমিশনের কথা বলেছিলাম। একটি ছিল রেডিও ওয়েভ, একটি মাইক্রোওয়েভ, আর একটি হচ্ছে ইনফ্রারেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাসে আমরা রেডিও ওয়েভ নিয়ে আলোচনা করছিলাম বিস্তারিত। আজকে তারহীন ডাটা ট্রান্সমিশন বা কমিউনিকেশন মাধ্যম মাইক্রোওয়েভ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে মাইক্রোওয়েভ হচ্ছে তারহীন ডাটা ট্রান্সমিশনের মধ্যে একটি জনপ্রিয় বহুল ব্যবহৃত একটি ডাটা ট্রান্সমিশন মাধ্যম বা মিডিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো মাইক্রোওয়েভটা কি? তো বিগত ক্লাসে আমরা পড়েছিলাম যে রেডিও ওয়েভটা কী ছিল সেটা নিয়ে। রেডিও ওয়েভ ছিল 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে চৌম্বকীয় তরঙ্গকে বলা হয়েছিল রেডিও ওয়েভ। ঠিক তার চেয়ে আরও বেশি যে মাধ্যমটি আমরা ব্যবহার করে অনেক দূরে পর্যন্ত আমরা ডাটাকে কমিউনিকেট করতে পারি, ডাটাকে ট্রান্সমিশন করতে পারি, একটি জনপ্রিয় বা বহুল ব্যবহৃত জনপ্রিয় মাধ্যম হচ্ছে মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভটা হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে চৌম্বকীয় তরঙ্গ অথবা ইলেকট্রনিক ম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় মাইক্রোওয়েভ। আমি আবার বলছি, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। অর্থাৎ মাইক্রোওয়েভ হচ্ছে এমন একটি চৌম্বকীয় তরঙ্গ বা যাকে আমরা তিনশো মেগাহার্টজ বা 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে খুব অল্প সময়ের মধ্যে আমরা কি করতে পারি, তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করতে পারি। তো হচ্ছে মাইক্রোওয়েভ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। এটা যোগাযোগের ক্ষেত্রে ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি অবস্থান করে। তো মাইক্রোওয়েভ যোগাযোগ ব্যবস্থায় মাইক্রোওয়েভ ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বড় বিল্ডিং বা পাহাড় যদি থাকে তাহলে সেটা বাধা সৃষ্টি করে থাকে। এই জন্য এই মাইক্রোওয়েভ এর অ্যান্টিনাগুলো আমরা খুব বড় উঁচু স্থানে, অর্থাৎ বিল্ডিংয়ের উপরে বা কোনো টাওয়ারের সাহায্যে উঁচু স্থানে আমরা সেট করে থাকি, যাতে বিল্ডিং, পাহাড় বা বড় ধরনের কোনো দেয়াল বা গাছ এগুলো কী করতে না পারে, বাধা প্রদান করতে না পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো মাইক্রোওয়েভটা হচ্ছে একটি তারহীন ডাটা ট্রান্সমিশন মাধ্যম। এটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে কি করে থাকে, ডাটাকে কমিউনিকেশন করে থাকে। আর এই মাইক্রোওয়েভ হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, যে ডিভাইসটা কি করে ট্রান্সিভার এবং রিসিভার এই দুটি মুখোমুখি অবস্থান করে। অর্থাৎ ট্রান্সিভার এবং রিসিভার এমন স্থানে আমরা ব্যবহার করি যাতে দুটোর মাঝে কোনো ধরনের বাধা প্রদান করতে না পারে, বিল্ডিং, পাহাড় বা বড় কোনো গাছ বাধা প্রদান করতে না পারে। তারা যদি মুখোমুখি অবস্থান করে তাহলে কি এই মাইক্রোওয়েভের মাধ্যমে কি করা যায়, ডাটা ট্রান্সমিট করা যায়। তো ডাটা ট্রান্সমিট আর মাইক্রোওয়েভ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। একটা হচ্ছে মাইক্রোওয়েভ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল, একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা হচ্ছে কি,
টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা হচ্ছে ভূপৃষ্ঠে আমরা অবস্থান করে এটা সেট করে থাকি। এটি অ্যান্টিনাগুলো ভূপৃষ্ঠে আমরা সেট করে থাকি। আর এই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আন্তর্দেশীয় যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আরেকটা মাইক্রোওয়েভের বৈশিষ্ট্যের কথা আমরা বলছিলাম যে মাইক্রোওয়েভ কী করতে পারে না, মাইক্রোওয়েভ কী করে সরল পথে অর্থাৎ একমুখী যোগাযোগ ব্যবস্থা সে সরল পথে তথ্য যোগাযোগ করতে, বাঁকা পথে কোনো ডাটা ট্রান্সমিট করতে পারে না। তো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটা হচ্ছে আমি প্রথমে বলছি আন্তর্দেশীয় যোগাযোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা, অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই তারহীন ডাটা ট্রান্সমিশন মাধ্যম বা টেরেস্ট্রিয়ালটি মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। এই ট্রান্সমিশন লাইন অফ সাইট ব্যবহার করে বলে ইনস্টেলেশন কঠিন হয়ে দাঁড়ায়, অর্থাৎ এটি এমন একটি ডাটা ট্রান্সমিশন মাধ্যম যে এটি লাইন অফ সাইট অর্থাৎ একমুখী হয়ে যোগাযোগ ব্যবস্থা করে থাকে। এটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে দুটি অ্যান্টিনার মাঝে যদি কোনো, এটা আগেও বলছি যে মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য হচ্ছে দুটি অ্যান্টিনার মাঝে কোনো বাধা প্রদান করতে পারবে না। যদি দুটি অ্যান্টিনার মাঝে কোনো বাধা প্রদান করি কোনো কিছু থাকে তাহলে মাইক্রোওয়েভের সাহায্যে তথ্য যোগাযোগের ক্ষেত্রে সেটি সম্ভব না। বৃষ্টি, কুয়াশা বা প্রাকৃতিক অন্য কোনো দুর্যোগের কারণে মাইক্রোওয়েভের তথ্য আদান প্রদান বিঘ্নিত হতে পারে। তাইলে আর এই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের সাহায্যে আমরা 1 থেকে 50 মাইল পর্যন্ত দূরত্বে কী করতে পারি, ডাটা ফ্রিকোয়েন্সি মানে ডাটা সিগন্যাল আমরা প্রেরণ করতে পারি। অধিক দূরত্বে যদি আমরা ডাটা ট্রান্সমিট করতে হয় তাহলে প্রতিমধ্যে কী করতে হয়, রিপিটার ব্যবহার করতে হয়। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা মাইক্রোওয়েভ দুই প্রকার, এর মধ্যে একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা কী করা হয়, ভূপৃষ্ঠে এটার যে অ্যান্টিনা এটি ভূপৃষ্ঠে স্থাপন করা হয় এবং এটা এমন একটা স্থানে ব্যবহার করা হয় যে মাঝে যাতে বড় কোনো বিল্ডিং, পাহাড় বা অন্য কোনো কিছু তাকে বাধা প্রদান করতে পারে। এটি কি করে সরল পথে অর্থাৎ মুখোমুখি অবস্থান করে বাঁকা পথে সে ডাটা ট্রান্সমিট করতে পারে না। বৃষ্টি, কুয়াশা কিংবা ঝড় এগুলোর কারণে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে মাইক্রোওয়েভ পদ্ধতিতে কি ডাটা ট্রান্সমিশন বাধা সৃষ্টি করতে পারে। আর এটি আন্তর্দেশীয় যোগাযোগের ক্ষেত্রে এই মাইক্রোওয়েভটি ব্যবহার করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি মাইক্রোওয়েভ হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। সেটি কৃত্রিম ভূ উপগ্রহে অবস্থা মানে দ্বিতীয় জিও সিনক্রোনাস অর্থাৎ কি ভূপৃষ্ঠ থেকে 22,300 মাইল অথবা 22,300 না সরাসরি হচ্ছে 22,230 মাইল অথবা 36,000 কিলোমিটার জিও সিনক্রোনাস অরবিটে স্থাপন করা হয়। তো স্যাটেলাইট মাইক্রোওয়েভটা কোথায়, যে ভূপৃষ্ঠ থেকে ভূ উপগ্রহ অর্থাৎ আমরা জানি যে ভূ উপগ্রহ প্রাকৃতিক যে ভূ উপগ্রহ কেন্দ্র আছে সেটির মাধ্যমে আমরা আগে বিটিভি বা অন্যগুলো কী করা হতো, তথ্য সম্প্রচার করা হতো। আমরা যখন অনেক আগে 19 শতকের দিকে আমরা যখন ছোট টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেট খেলা দেখতাম, বিশেষ করে ফুটবল খেলার কথাই বলবো, যে আমরা যখন খেলা দেখতাম তখন বিটিভি সেটা সম্প্রচার করতো। মাঝে মধ্যে খেলা সম্প্রচার করা সম্ভব না হলে বলতো আমরা দুঃখিত, তালিবা বা ভূ উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে আমরা কি সমস্যা দেখা দেওয়ায় বা বিঘ্ন ঘটে আমরা খেলাটি সম্প্রচার করতে পারি না। যখনই আমরা এইটা লাইন পেয়ে যাবো তখনই দেখাবো, এরকম বলা হবে। তাহলে এই ভূ উপগ্রহ কেন্দ্রটা কি, ভূ উপগ্রহ কেন্দ্র জানি যে আমরা মহাকাশে সেটা অবস্থান করি। তোমরা বিভিন্ন উপগ্রহ পড়েছ, যাক আমি ওইদিকে বিস্তারিত আলোচনা করতে চাই। তাহলে এই মাইক্রোওয়েভটা হচ্ছে যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 22,230 মাইল অথবা 36,000 কিলোমিটার জিও সিনক্রোনাস অরবিটে এটি স্থাপন করা হয়। যেমন তোমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর কথা শুনছ, যেটা 2018 সালে মে মাসে
যুক্তরাষ্ট্রের থেকে আকাশে এটা উড়ানো হয়েছিল এবং এটা স্টেশনটি হচ্ছে গাজীপুরে। সেই স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন সম্প্রচার এখন কাজ শুরু হচ্ছে। তাহলে ঠিক তদ্রূপভাবে যে এটা হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ, যে এই কৃত্রিম স্যাটেলাইটটা একটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট আমরা কোথায়, যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় 22,230 মাইল অথবা 34,000 কিলোমিটার, কোথাও কোথাও লিখছে 22,369 মাইল। তো এই জন্য আমরা প্রায় বলে থাকি 36,000 কিলোমিটার উপরে সেটা জিওসিনক্রোনাসে অরবিটে স্থাপন করা হয়েছে। আর সেটা কন্ট্রোল করা হয় যে নিচে থেকে। আর সেটা এত উপরে কীভাবে স্থাপন করা হয়, রকেটের মাধ্যমে সেটা এখানে স্থাপন করা হয়ে থাকে। তাহলে এই স্যাটেলাইট মাইক্রোওয়েভটা হচ্ছে এমন একটি তারহীন ডাটা ট্রান্সমিশন মাধ্যম, যেটার মাধ্যমে পৃথিবী মানে আন্তঃমহাদেশীয় যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইটটি ব্যবহার করা হয়। অর্থাৎ এই স্যাটেলাইটের মাধ্যমে আন্তঃমহাদেশে একটা মহাদেশের মধ্যে যতগুলো দেশ আছে এতটুকু সীমার মধ্যে কি করা যায়, ডাটা কমিউনিকেশন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই প্রতিটি স্যাটেলাইটের কতগুলো উপাদান আছে। উপাদানগুলো হচ্ছে কি, আমি আগেই বলছি যে একটা ট্রান্সমিটার, তার ট্রান্সমিটার থাকে, ট্রান্সমিটার একটা হচ্ছে রিসিভার থাকবে, আর কি হচ্ছে কি ট্রান্সিভার থাকবে, একটা প্রেরক যন্ত্র আর একটা হচ্ছে প্রাপক যন্ত্র থাকবে। এবং এটা মাঝে কি থাকবে, একটি অ্যান্টিনা ব্যবহার করা হবে। আর অ্যান্টিনাটা কি করে প্রেরক এবং প্রাপকের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই মাইক্রোওয়েভের আমরা কী মাইক্রোওয়েভ, এই স্যাটেলাইট মাইক্রোওয়েভটা আমরা কী কাজে ব্যবহার করতে পারি। স্যাটেলাইট মাইক্রোওয়েভ আমরা ব্যবহার করতে পারি পৃথিবীর জলবায়ু ও আবহাওয়া পর্যবেক্ষণ করার কাজে এই স্যাটেলাইট মাইক্রোওয়েভটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ আমরা কোথায় ব্যবহার করতে পারি? পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করার কাজে আমরা এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করতে পারি। পৃথিবীর আবহাওয়া মানে কখন ঝড় বৃষ্টি হতে পারে, জলবায়ুতে আমাদের যে বাতাসে আর্দ্রতা কেমন হবে, এগুলো আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভের মাধ্যমে কী করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি। টেলিভিশন সম্প্রচারের কাজে আমাদের যে স্যাটেলাইট টেলিভিশনগুলো আছে, এই সবগুলো টেলিভিশন কিন্তু আমরা এই স্যাটেলাইটের মাধ্যমে, এই মাইক্রোওয়েভের মাধ্যমে আমরা কী করে থাকি, সম্প্রচার করে থাকি। আগে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমাদের যখন ব্যবহার করার আগে আমরা সিঙ্গাপুর বা বিভিন্ন বিশেষ করে সিঙ্গাপুরের যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ আছে সেটা ব্যবহার করে আমরা তথ্য সম্প্রচারের কাজে ব্যবহার করতাম, অথবা অন্যান্য দেশে স্যাটেলাইট ব্যবহার করে আমরা কি করতাম, এই টেলিভিশনের যে তথ্য সেগুলো আমরা সম্প্রচার করতাম। কিন্তু এখন অনেক টেলিভিশন এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করতে পারছে, অর্থাৎ টেলিভিশনের যে অনুষ্ঠানগুলো সেগুলো সম্প্রচার করে থাকে। অপেশাদার রেডিও যোগাযোগের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। প্রতিরক্ষার কাজে সরকারের বিভিন্ন যে প্রতিরক্ষা বিভাগ আছে সেই সকল প্রতিরক্ষা বিভাগে যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যবহার করা হয়। তোমরা জানো যে ইন্টারনেট যখন আবিষ্কার করা হয়েছিল, যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আন্তঃযোগাযোগের ক্ষেত্রে 1968 সালের দিকে ইন্টারনেট, যা প্রথম আরপানেট নাম ছিল, সেটা থেকে করা যায়। যাই হোক, এই প্রতিরক্ষার কাজে আমরা এই কী করে মাইক্রোওয়েভ স্যাটেলাইট ব্যবহার করে থাকি। ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে আমরা কোথায় বললাম, বিভিন্ন প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে আমরা ইন্টারনেট সেবা গ্রহণ করার জন্য এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করে থাকি। দূরে গ্রহ, গ্যালাক্সি ও মহাশূন্যের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের কাজে, অর্থাৎ মহাকাশের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের কাজে আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করে থাকি। গ্লোবাল পজিশনিং সিস্টেম অথবা জিপিএস যেটাকে আমরা বলে থাকি, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এর মতো বিভিন্ন অবস্থা এই জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এর বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করার জন্য কাজেও আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করে থাকি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মাইক্রোওয়েভ আমরা ব্যবহার থেকে মাইক্রোওয়েভের সুবিধাগুলো, স্যাটেলাইট মাইক্রোওয়েভের সুবিধাগুলো মোটামুটি ধারণা নিয়ে গেছি। তারপর আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভ থেকে আমরা কী কী সুবিধা পেতে পারি বা পেয়ে থাকি। বিপুল পরিমাণ ডেটা একই সঙ্গে আদান প্রদান করা যায় এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করে, যেখানে রেডিও ওয়েভ বা অন্যান্য ডাটা কমিউনিকেশন মাধ্যম ব্যবহার করে যে পরিমাণ ডাটা ট্রান্সমিট করা যায়, তো এর চেয়ে অনেক অনেক গুণ বেশি পরিমাণে ডাটা একই সময়ে আদান প্রদান করা সম্ভব। পৃথিবীর এক প্রান্তের বসবাসকারী ব্যক্তি অন্য প্রান্তের বসবাসকারী ব্যক্তিগণের সাথে, লোকজনের সাথে তার তথ্য, কৃষ্টি, কালচার, সংস্কৃতি এসবগুলো কী করতে পারে, বিনিময় করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছিলাম যে আন্তঃমহাদেশীয় যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইটটি ব্যবহার করা হয়ে থাকে। সেই জন্য আমরা পৃথিবীর এক প্রান্তের বসবাসকারী লোক অন্য প্রান্তে লোকজনের সাথে আমরা সহজে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই স্যাটেলাইট ব্যবহার করে আমরা যোগাযোগ করতে পারি। অর্থাৎ এই স্যাটেলাইটটি আমাদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোককে একটি পরিবারে অন্তর্ভুক্ত করেছে, আমাদেরকে খুব কাছাকাছি এনে দিয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক বিপর্যয়কালীন সময় যখন সব ধরনের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে, তখন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়ে যায়। প্রাকৃতিক যে বিভিন্ন, যেমন আমরা ঝড় বৃষ্টি তুফানের সময় আমাদের টেলিফোন লাইনটা এগুলো তার ছিঁড়ে নষ্ট হয়ে যায়, সে সময় কিন্তু আমাদের এই স্যাটেলাইট বা তারই ডাটা কমিউনিকেশন মিডিয়াম ব্যবহার করে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি। আর আবহাওয়ার আমরা বলছি আবহাওয়া জলবায়ু পর্যবেক্ষণের ক্ষেত্রে তা আবহাওয়ার পূর্বাভাস দেখার জন্য আমরা এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করতে পারি। তারপরে টিভি, ভিডিও কল, ইন্টারনেট, এইগুলোর ক্ষেত্রে আমরা এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করে থাকি। মূল কথা, ইন্টারনেট জগতের যত কাজ আছে সবগুলো কাজই আমরা এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ বা মাইক্রোওয়েভ ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে সুবিধা আছে সেখানে কিছু অসুবিধাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। অসুবিধাগুলো কী কী? তাইলে স্যাটেলাইট মাইক্রোওয়েভের কী কী অসুবিধা আছে আমরা এখন এ নিয়ে কিছু কথা বলবো, আলোচনা করব। স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে হয়, সেখানে সিগন্যাল পাঠাতে অনেক বড় অ্যান্টেনার প্রয়োজন হয়। তাহলে অনেক উঁচু হয়, সেখানে অ্যান্টেনা লাগবে বড়, এত খরচ বেশি পড়বে, এটাই স্বাভাবিক। খরচ বেশি হয়, বর্তমানে অ্যান্টেনা প্রয়োজন হয়। স্যাটেলাইট প্রযুক্তি বাস্তবায়ন তদারকির বিষয়টি ব্যয়বহুল এবং অভিজ্ঞ জনবলের প্রয়োজন হয়, অনেক দামি দামি যন্ত্রাংশের প্রয়োজন হয়। আর সেখানে পাওয়ার হিসেবে এই যে মাইক্রোওয়েভটা চলবে, এই স্যাটেলাইট মাইক্রোওয়েভটি চলার জন্য সেখানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না, সেটি সোলার পাওয়ারের সাহায্যে চালানো হয়। স্যাটেলাইট কমিউনিকেশন ক্ষেত্রে সিগন্যাল ডিলে একটি অসুবিধা হিসেবে আবির্ভূত হয়ে থাকে। মাঝে মধ্যে সিগন্যাল অনেক সময় ডিলে হয়ে থাকে, এটা হওয়াটাই স্বাভাবিক। এটা অসুবিধা কিছুটা স্বল্প সময়ের জন্য হয়ে থাকে। যেটা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ প্রতিরোধ বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে একটু সময় বেশি লাগে। আবহাওয়া যখন খারাপ হয়ে যায়, ঝড় বৃষ্টি বা কুয়াশা হয়, তখন সেক্ষেত্রে ডাটা কমিউনিকেশনে কিছু বাধা প্রদান করে থাকে। এ হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভের কিছু অসুবিধা। তো অসুবিধার ক্ষেত্রে কি আবহাওয়া, ঝড় বৃষ্টি বা এগুলো এই সময় বা ডাটা সিগন্যাল ডাটা কমিউনিকেশনের সিগন্যালে কিছুটা সমস্যা দেখা দেয়। তাহলে এখন আমরা আসবো যে এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ এবং টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের মধ্যে কী কী পার্থক্য থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন হলো যে মিস্টার রহিম সে আন্তর্দেশীয় যোগাযোগের ক্ষেত্রে এক ধরনের স্যাটেলাইট ব্যবহার করে, যা 50 কিলোমিটার দূরত্বের বেশি দূরত্বে ডাটা ট্রান্সমিট করতে রিপিটার ব্যবহার করা হয় থাকে। অন্যদিকে তার বন্ধু করে আন্তঃমহাদেশীয় যোগাযোগের রক্ষা করার ক্ষেত্রে এত উন্নত মানের আরেকটি মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। নিচে প্রশ্ন হচ্ছে, রহিম এবং করিমের ব্যবহারকারী মাইক্রোওয়েভ দুটির মধ্যে কী কী পার্থক্য আছে বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তুমি বলবা যে মিস্টার রহিমের ব্যবহৃত তথ্য আদান প্রদানে ব্যবহৃত মাইক্রোওয়েভটি হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আর মিস্টার করিমের ব্যবহৃত মাইক্রোওয়েভটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তারপরে কেন এটা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ?
যে আমরা জানি টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আন্তর্দেশীয় যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা, অর্থাৎ 1 থেকে 50 কিলোমিটার দূরত্বে সেটি রিপিটার ছাড়া তথ্য আদান প্রদান করা যায়। এর থেকে বেশি দূরত্বে যদি তথ্য আদান প্রদান করা হয়ে থাকে তাহলে রিপিটার ব্যবহার করতে হয়। সেজন্য মিস্টার রহিমের ব্যবহৃত মাইক্রোওয়েভটি হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। অন্যদিকে মিস্টার করিম যে মাইক্রোওয়েভটি ব্যবহার করে সেটি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। কারণ আমরা জানি স্যাটেলাইট মাইক্রোওয়েভের মাধ্যমে আন্তর্দেশীয় যোগাযোগের ক্ষেত্রে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে এবং এটিও সে যেহেতু মিস্টার রহিম কি আন্তঃমহাদেশীয় যোগাযোগের ক্ষেত্রে তথ্য আদান প্রদান করে থাকে, সেজন্য সেটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তারপরে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভের মধ্যে যে সকল পার্থক্য আমার মধ্যে আছে সেগুলো নিচের ছকে দেখানো হলো। তো ছক করে তোমরা লিখবা, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। প্রথমে লিখবা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে আন্তর্দেশীয় যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আর পরে লিখবা যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ আন্তঃমহাদেশীয় যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ভূপৃষ্ঠের মধ্যে অ্যান্টেনার সাহায্যে বড় উঁচু স্থানে স্থাপন করা হয়, আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 22,230 মাইল অথবা 36,000 কিলোমিটার জিওসিনক্রোনাস অরবিটে স্থাপন করা হয়ে থাকে। স্যাটেলাইট মাইক্রোওয়েভের মাধ্যমে কি হয়, একসাথে দেশের এক প্রান্তের লোকের সাথে অন্য প্রান্তের লোকের যোগাযোগ সম্ভব হয়ে থাকে। মানে পৃথিবীর এক প্রান্তের লোকের সাথে অন্য যে কোনো প্রান্তের লোককে যোগাযোগের মাধ্যমে খুব কাছাকাছি অবস্থান করা যায়। পক্ষান্তরে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ লোকজনের কাছে সাথে যোগাযোগ বা তথ্য বিনিময় করা যায় ইত্যাদি ইত্যাদি লিখে এরকম কিছু লিখলেই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ পার্থক্য হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই মাইক্রোওয়েভ, এখন যে কথাটা আগে বলা দরকার ছিল এখন আমি বলি, তাহলে এই মাইক্রোওয়েভটা কে আবিষ্কার করেছে? তো একটি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মাইক্রোওয়েভটি আবিষ্কার করেছেন বাংলাদেশের একজন দার্শনিক এবং একজন প্রতিভাবান ব্যক্তি, যাকে আমরা চিনি, আমরা আগেও নাম শুনেছি, যিনি কি একজন বিজ্ঞানী, যিনি গাছে প্রাণ আছে এ তত্ত্বটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। আর এই জগদীশচন্দ্র বসুই কিন্তু প্রথম এই মাইক্রোওয়েভের ধারণা এবং মাইক্রোওয়েভ আবিষ্কার করেন এবং মাইক্রোওয়েভ ব্যবহার করে থাকেন। আমরা একটু ইতিহাসটা একটু বলি। 1877 সালে বিজ্ঞানী হেরাথ বৈদ্যুতিক তরঙ্গের অস্তিত্ব আবিষ্কার করার পর তিনি এ কাজে লাগানোর জন্য আরও গবেষণা লিপ্ত হলে ও জীবদ্দশায় তার কাজ শেষ করতে পারেন। 1877 সালে বিজ্ঞানী হেরাথ বৈদ্যুতিক তরঙ্গের অস্তিত্ব আবিষ্কার করে তার জীবদ্দশায় এর উপর কাজ করে গেছেন, কিন্তু আরও গবেষণা জানানোর ক্ষেত্রে তিনি সেটা বাস্তবে সব রূপ দিতে পারে নাই, তিনি মারা যান। তার পরবর্তীতে 1894 সালে সর্বপ্রথম 5 মিলিমিটারের দৈর্ঘ্যবিশিষ্ট এক অতি ক্ষুদ্র তরঙ্গ তৈরি করে এবং সেটি ব্যবহার করে বিনা তারে তথ্য আদান প্রদানের কাজে সফলতা লাভ করেন জগদীশচন্দ্র বসু। আর এই 1894 সালে তিনি যে 5 মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গের মধ্যে যে তথ্য আদান প্রদানের যে ব্যবহার করেছিলেন সেটির উপর ভিত্তি করে আজকের এই মাইক্রোওয়েভ পুরো পৃথিবীটাকে কী করেছে, নিয়ন্ত্রণ করে নিয়েছে এবং পুরো পৃথিবীটাকে একটি গ্লোবাল ভিলেজ হিসাবে রূপান্তরিত করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো যে এখান থেকে যদি প্রশ্ন আসে বাংলাদেশের কোন বিজ্ঞানী বা কে সর্বপ্রথম মাইক্রোওয়েভ আবিষ্কার করেন এবং এটি ব্যবহার করেন, তাকে বাংলাদেশের বিজ্ঞানী 1894 খ্রিস্টাব্দে স্যার জগদীশচন্দ্র বসু 5 মিলিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট বিনা তারে দৈর্ঘ্যের তরঙ্গের মাধ্যমে প্রথম বিনা তারে তথ্য আদান প্রদান করে থাকেন এবং তার সেই ধারণা থেকে আজকের এই মাইক্রোওয়েভ আবিষ্কার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা মাইক্রোওয়েভ কি, মাইক্রোওয়েভ থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে আমরা তোমাদেরকে ধারণা দিলাম। আশা করি তোমরা এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা এটা ভালোভাবে পরীক্ষায় লিখতে পারবে, বইটা একটু দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।